হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডেডলক ইন অপারেটিং সিস্টেম ডেডলক নিয়ে আলোচনা করব। আমরা ডেডলক রিলেটেড যেই কনসেপ্টগুলো আছে সেগুলো নিয়েই মেইনলি আমরা আলোচনা করব, লাইক ডেডলক প্রিভেনশন, ডেডলক অ্যাভয়েডেন্স, ডেডলক কীভাবে ডিটেক্ট করতে হয়, ডেডলক থেকে কীভাবে রিকভারি করতে হয়। এছাড়াও আমরা ব্যাংকার্স অ্যালগোরিদম নিয়ে ডিটেলস আলোচনা করব। ডেডলক, স্টারভেশন অ্যান্ড লাইভ লক, এদের মধ্যে পার্থক্যটা কী সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এছাড়াও রিসোর্স অ্যালোকেশন গ্রাফ এবং রিসোর্স অ্যালোকেশনের যে টেকনিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা ইন ব্রিফ আলোচনা করব। তো আমরা ফার্স্টে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ডেডলক কী। আমরা একটা সিচুয়েশন একটু চিন্তা করি, লাইক আমাদের একটা সিস্টেমে দুটো প্রসেস রানিং অবস্থায় আছে। লেটস সে দুটো প্রসেস রানিং অবস্থায় আছে এবং রিসোর্স 1 অ্যাসাইন করা হয়েছে প্রসেস 1-এর কাছে এবং প্রসেস 2 সেই রিসোর্স 1টাকেই রিকোয়েস্ট করে আছে। আবার প্রসেস 1 রিকোয়েস্ট করতেছে রিসোর্স 2-এর কাছে, কিন্তু রিসোর্স 2 অলরেডি অ্যাসাইন্ড প্রসেস 2-এর কাছে। এই যে সার্কুলার একটা সিচুয়েশন, এইটাকেই আমরা বলতেছি ডেডলক। কেন ডেডলক? কারণ নাইদার দ্য প্রসেস ক্যান অ্যাডভান্স। কেন? কারণ P1 তার টাস্ক কমপ্লিট করতে হলে তার রিসোর্স 1ও লাগবে, আবার রিসোর্স 2ও লাগবে, কিন্তু সে শুধু রিসোর্স 1 নিয়ে বসে আছে, ওয়েট করতেছে। অ্যাট দ্য সেম টাইম প্রসেস 2-এরও তার পুরো টাস্ক কমপ্লিট করতে হলে রিসোর্স 1ও লাগবে, রিসোর্স 2ও লাগবে, কিন্তু সে শুধু রিসোর্স 2 হোল্ড করতেছে এবং ওয়েট করতেছে রিসোর্স 1-এর জন্য। সো একজন আরেকজন কেউই কিন্তু তার রিসোর্স ছাড়তেছে না, ফলে এটা ডেডলক সিচুয়েশন। এই সিচুয়েশনটাকে আমরা বলতেছি ডেডলক। সো ফর্মাল ভাষায় আমরা এইভাবে বলতে পারি যে ডেডলক তৈরি হয় যখন 2 বা ততোধিক প্রসেস কাজ করা বন্ধ করে দেয় এবং প্রত্যেকটা প্রসেস ওয়েট করে এমন কিছুর জন্য যা অন্যান্য প্রসেস নিজের কাছে নিয়ে বসে আছে, ফলে কেউই সামনে আগাতে পারে না। এটা কাইন্ড অফ ট্রাফিক জ্যাম। ধরেন ট্রাফিক জ্যাম ইন এ ওয়ান ওয়ে রোড আর কি। লেটস সে একটা রোড, একটাই ওয়ে, তো এখানে গাড়ি যাচ্ছে এদিকে, এটাও গাড়ি এদিকে যাচ্ছে, কিন্তু কোনো একটা গাড়ি যদি এদিক থেকে আসে তাহলে যাওয়ার কোনো রাস্তা কি থাকবে? তাহলে যাওয়ার কোনো রাস্তা থাকবে না, কারণ ও সামনের দিকে যাবে, ও এদিক দিয়ে যাবে। সো আলটিমেটলি কেউই কোথাও যেতে পারবে না। সো এটা ট্রাফিক জ্যাম, ওয়ান ওয়ে রোড, ওয়ান লেন রোড আর কি, ট্রাফিক জ্যাম বলতে পারি আমরা। এরকম আর কি, এরকম রিয়েল ওয়ার্ল্ড অনেক এক্সাম্পল দেওয়া যায়। যেমন লেটস সে আমরা এইভাবে বলতে পারি, ধরেন একটা রেস্টুরেন্টে মাত্র একটা প্লেট আছে আর একটা ফর্ক আছে। এখন কাস্টমার আসছে 2 জন, কাস্টমারকে ফুড সার্ভ করা হয়েছে, একজনকে একটা প্লেট দেওয়া হয়েছে, আরেকজনকে একটা ফর্ক দেওয়া হয়েছে, কিন্তু পুরো মিল এনজয় করার জন্য তার প্লেটও লাগবে, ফর্কও লাগবে, ফলে এনজয় কেউই করতে পারতেছে না। এইগুলাকে আমরা বলতেছি ডেডলক। তো ডেডলক হয় কখন? একটা প্রসেস কি করে? প্রসেস একটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করে এবং সেই রিসোর্সটা ইউজ করে, অ্যাট দ্য এন্ড সেই রিসোর্সটা সে ছেড়ে দেয়। এটা একটা প্রসেসের সাথে রিসোর্সের সম্পর্ক। এই সম্পর্কই যখন একটা প্রসেস একটা রিসোর্স হোল্ড করে রাখবে যেটা আরেকজনের দরকার, কিন্তু সে ছাড়তেছে না, এইরকম সিচুয়েশনেই মেইনলি ডেডলক অকার হয়। এটাকে আমরা সার্কুলার যে শেপটা বলছি সেটাই আসলে ডেডলক। সো হোয়াট আর দ্য নেসেসারি কন্ডিশনস ফর ডেডলক? আমরা 4 কার্সের কথা
কার্সেসের কথা চিন্তা করতে পারি এখানে। তো আমরা এটা একটু ডিটেলস দেখি। necessary conditions for deadlock, এখানে আমরা 4 কার্সেসের কথা বলতেছি 4 কার্সেসেস। একটাকে বলতেছি আমরা মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশনটা কি? কেবলমাত্র একটা প্রসেস অ্যাট এ টাইম একটা রিসোর্স হচ্ছে ইউজ করতে পারবে, এটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। অনলি ওয়ান প্রসেস can use a resource at a time. 2 নাম্বার কন্ডিশন হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট সিচুয়েশন যদি হয়। হোল্ড অ্যান্ড ওয়েট, এটা হচ্ছে প্রসেস কোনো একটা রিসোর্স হোল্ড করে রাখবে যখন অন্যরা সেটার জন্য ওয়েট করতে থাকবে, এরকম সিচুয়েশন যদি হয়। প্রসেস হোল্ডস some resources while waiting for others. 3 নম্বরে হচ্ছে নো প্রিএম্পশন যদি থাকে সিস্টেমে। নো প্রিএম্পশন অর্থাৎ রিসোর্স হচ্ছে আমরা ফোর্সফুলি কোনো একটা প্রসেসের কাছ থেকে নিয়ে নিতে পারবো না, এই রকম কন্ডিশন যদি থাকে তখনও এটাকে আমরা বলি নো প্রিএম্পশন আর কি, তখনও এই ডেডলক হতে পারে। সো রিসোর্সেস cannot be forcibly taken from a process. And 4 number কন্ডিশনটা হচ্ছে সার্কুলার ওয়েট। এখানে আমরা এই সিচুয়েশনটা কিন্তু প্রথমেই আমরা বলছি যে এখানে একটা সার্কুলার ওয়েট মানে প্রসেস হচ্ছে একটা সার্কেল ফর্ম করে, প্রত্যেকেই কোনো না কোনো রিসোর্সের জন্য অপেক্ষা করে, যে রিসোর্সটা আরেকজন আবার হোল্ড করে আছে, ফলে সবাই স্টাক, কেউই সামনে আগাতে পারে না। তো এটাই হচ্ছে সার্কুলার ওয়েট। প্রসেস form a circle, each waiting for the next. সো আমরা এইভাবে বলতে পারি যে ডেডলক আসলে খুবই ইন্টারেস্টিং একটা টপিক। এটা ডিটেক্ট করা, এটা প্রিভেন্ট করা, এটা আমাদের সিস্টেম স্মুথলি রান করার জন্য ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো এইটাই ছিল ডেডলক সম্পর্কে আলোচনা। এবারে আমরা আলোচনা করব ডেডলক প্রিভেনশন অ্যান্ড অ্যাভয়েডেন্স নিয়ে। ডেডলক প্রিভেনশন অ্যাভয়েডেন্সটা কি? এগুলো হচ্ছে বিভিন্ন স্ট্র্যাটেজিস যেটা একটা কম্পিউটার সিস্টেমকে হেল্প করবে ডেডলক সিচুয়েশন থেকে অ্যাভয়েড করার জন্য আর কি। সো অ্যাভয়েড ডেডলক সিচুয়েশন হচ্ছে প্রসেস গেট স্টাক ওয়েটিং ফর ইচ আদার ফর এভার। তো এইরকম, তো এটা তো সিস্টেমের ডেডলক সিচুয়েশন আসতেই পারে, বা আসলে ডিটেক্ট করার ব্যাপার আসে, কিন্তু আমি আগেই চাচ্ছি যে সিস্টেমে যদি ডেডলক না হয়, অর্থাৎ ব্যাপারটা এরকম যে মেডিসিন প্রিভেনশন ইজ বেটার দ্যান মেডিসিন। যখন ডেডলক অকার হবে তখন আমার ডিটেক্ট করে সেটা
সেটা রিকভারি করতে হবে, তখন সেটা মেডিসিনের কাজ। কিন্তু আমি চাচ্ছি প্রিভেন্ট করতে, যাতে ডেডলক সিচুয়েশন না হয় কখনো। তো আমাদের সবসময় লক্ষ্য থাকবে ডেডলক সিচুয়েশন যাতে না হয়। আমরা কিন্তু ডেডলক কেন হয়, কখন হয়, কী কী কন্ডিশনে হয়, সেই জিনিসটা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। যেমন 4টা কার্সের কথা আমরা বলেছি, যে মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিএমশন, সার্কুলার ওয়েট। এই 4টা কারণে ডেডলক হইতে পারে। এখন এই 4টার যে কোনো একটা কন্ডিশন যদি আমরা রিমুভ করতে পারি, কেবলমাত্র তখনই ডেডলক প্রিভেন্ট করা সম্ভব। তাহলে ডেডলক প্রিভেনশন হচ্ছে আসলে আমরা বলতে পারি ব্রেকিং দ্য ফোর কার্সেস। এটা হচ্ছে ডেডলক প্রিভেনশন। যে কোনো একটা কন্ডিশন যদি রিমুভ করতে পারি, তাইলেই আমাদের আর ডেডলক হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে ফার্স্টে আমাদের যে কন্ডিশন ছিল সেটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। সো আমরা মিউচুয়াল এক্সক্লুশন এইটা কিভাবে এলিমিনেট করব? এলিমিনেট মিউচুয়াল এক্সক্লুশন। এটা আমরা এভাবে বলতে পারি যে কিছু কিছু রিসোর্স থাকবে যেগুলো আর শেয়ার করা যাবে না, যেমন টেপ ড্রাইভস, এগুলা তো শেয়ার করার ব্যাপার নেই। কিন্তু কিছু কিছু রিসোর্স থাকে যেগুলো লাইক প্রিন্টার, এগুলো তো শেয়ারে ইউজ হয়। তখন আমরা স্পুলিং টেকনিক ইউজ করতে পারি। স্পুলিং টেকনিকটা কি? কোনো জবস যদি রান করার প্রয়োজন হয় তখন সে কিউতে চলে যাবে, একটা কিউতে যাবে। প্রিন্টার কি করবে? প্রিন্টার হচ্ছে সেটা হ্যান্ডেল করবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। তাহলে কোনো প্রসেসই আসলে কোনো রিসোর্স হোল্ড করে রাখতেছে না, এবং এটা একটা স্মুদার ফ্লো হচ্ছে। সো আমরা এইভাবে বলতে পারি মানে এখানে দুই রকম সিচুয়েশন, মানে কিছু কিছু রিসোর্স থাকবে যেটা তো শেয়ারই করা যাবে না, ফলে আমরা এখানে মিউচুয়াল এক্সক্লুশনটা আসলে এলিমিনেট করতে পারি না। তাহলে এটা একটা কেস হচ্ছে সাম রিসোর্সেস cannot be shared, so we can't eliminate mutual exclusion. আর যেই রিসোর্সে হচ্ছে আমরা শেয়ার করতে পারবো সেগুলোর জন্য আমরা স্পুলিং টেকনিক হচ্ছে ইউজ করব। ফর শেয়ারেবল রিসোর্স, shareable resource like printer আমরা ইউজ করব স্পুলিং টেকনিক। এখন প্রশ্ন হচ্ছে এই স্পুলিং টেকনিকটা কি? আমরা যদি প্রিন্টারের জন্য এই স্পুলিং টেকনিকটা বলি, ধরেন কোনো কিছু প্রিন্ট করতে হবে, সেই কাজটা চলে যাবে জবে, একটা কিউতে চলে যাবে, একটা লাইনে চলে যাবে। প্রিন্টার যেটা করবে, প্রিন্টার হ্যান্ডেল করবে এই জবসগুলা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। ফলে কোনো প্রসেসই হচ্ছে কিন্তু কোনো রিসোর্স হোল্ড করে রাখার কোনো ব্যাপার হচ্ছে না এখানে। সো এখানে আমরা এই মিউচুয়াল এক্সক্লুশনটা এইভাবে এলিমিনেট করে দিতে পারি। আরেকটা এলিমিনেশন হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। eliminate hold and
ওয়েট। সো এখানেও দুটো অ্যাপ্রোচ আছে। আমরা ফার্স্টে ওয়েটকে এলিমিনেট করতে পারি, আবার আমরা হোল্ডকে এলিমিনেট করতে পারি। আমরা ওয়েটকে এলিমিনেট এইভাবে করতে পারি, আমরা যদি যত রিসোর্স হচ্ছে লাগবে সেগুলো যদি সবই আগে ইন অ্যাডভান্স আমরা রিকোয়েস্ট করে রাখি, তাহলে কিন্তু ওয়েটের ব্যাপার থাকে না। আগেই আমার একটা প্রসেস কি করবে, আইসা আগেই হচ্ছে বলে ফেলবে যে আমার এই এই রিসোর্স হচ্ছে লাগবে ইন অ্যাডভান্স, তখন হচ্ছে ওয়েটের ব্যাপার হচ্ছে থাকে না। আর হোল্ডের ব্যাপার হচ্ছে আমরা কোনো একটা প্রসেস যেই রিসোর্সটা হচ্ছে এখন হোল্ড করে আছে সেটা রিলিজ দেওয়া, অর্থাৎ নতুন কোনো রিসোর্স রিকোয়েস্ট করার আগে বর্তমানে যে রিসোর্সটা হচ্ছে হোল্ড করে আছে সেটা রিলিজ করে দিতে হবে। সো এটা দুইটা অ্যাপ্রোচ। একটা হচ্ছে আমরা বলি এলিমিনেট ওয়েট, eliminate wait, এটা হচ্ছে আমরা request all needed resources in advance, resources in advance। আর আরেকটা হচ্ছে eliminate hold। এটা হচ্ছে রিলিজ currently held resources before requesting new ones, এটা হচ্ছে এলিমিনেট হোল্ড অ্যান্ড ওয়েটের ব্যাপার। এবার আমাদের আসে এলিমিনেট নো প্রিএম্পশন, এটা এই কন্ডিশনটা। এলিমিনেট নো প্রিএম্পশন, এটা হচ্ছে ভলান্টারি রিলিজ একটা অ্যাপ্রোচ হইতে পারে, অর্থাৎ প্রসেস হচ্ছে রিসোর্স রিলিজ করে দিবে যখন তার কাজ হয়ে যাবে। এবং আরেকটা প্রসেস হইতে পারে যে আমরা যদি পার্শিয়াল অ্যালোকেশন হচ্ছে অ্যাভয়েড করি, মানে ধরেন একটা প্রসেসের দুটো রিসোর্স লাগবে, আমি তাকে একটা দিলাম আর একটা দিলাম না, এরকম যাতে না হয়, সব রিসোর্স যাতে একবারে দেওয়া হয়, অর্থাৎ অ্যালোকেট অল রিসোর্সেস অ্যাট ওয়ান্স, তাহলেই কিন্তু নো প্রিএম্পশনের সিচুয়েশনটাও আমরা হচ্ছে এলিমিনেট করে দিতে পারি। সো এখানে দুটো অ্যাপ্রোচ, একটা হচ্ছে ভলান্টারি রিলিজ, অ্যান্ড দুই নাম্বার হচ্ছে অ্যাভয়েড পার্শিয়াল allocation. Partial allocation হচ্ছে allocate all resources at once। এবং লাস্ট যে 4 নাম্বার যে কার্স আমরা বলি, এটা হচ্ছে সার্কুলার ওয়েট। তো সার্কুলার ওয়েটকে কিভাবে এলিমিনেট করা যায়, আমরা হচ্ছে রিসোর্সের বিভিন্ন নাম্বার অ্যাসাইন করতে পারি, লাইক রিসোর্স নাম্বার 1, রিসোর্স নাম্বার 2 এরকম। এবং প্রসেস কি করতে পারে, প্রসেস হচ্ছে কেবলমাত্র রিকোয়েস্ট করবে রিসোর্সকে ইনক্রিজিং অর্ডারে, ফার্স্টে 1কে করবে, দেন 2কে করবে, এরকম যদি থাকে তাহলে সার্কুলার ওয়েটকে এলিমিনেট করা যায়। এটা লুপ তৈরি হওয়া প্রিভেন্ট করে এবং সার্কুলার যে ওয়েটটা তৈরি হয় সেটা ব্রেক করে ফেলে। মানে আপনি এটা একটা
ক্লাইম্বিং স্টেয়ারের সাথে চিন্তা করতে পারেন। ধরেন প্রত্যেকটা স্টেপ হচ্ছে নাম্বার করা, আপনি তো রুল ব্রেক করতে পারবেন না। ফার্স্টে স্টেপ সিঁড়ি 1 নাকি একতলা উঠতে হবে, দেন দোতলা, দেন তিনতলা, এরকম নাকি আপনি একবারে তিনতলায় উঠবেন, সেটা তো আর সম্ভব না। সো এই ধরনের ক্ষেত্রে আমরা বলতে পারি এলিমিনেট সার্কুলার ওয়েট। সো এলিমিনেট সার্কুলার ওয়েট, এটা হচ্ছে assign numbers to resources, and process can only request resources in increasing order. তো ডেডলক অ্যাভয়েডেন্সের কোর আইডিয়াই হচ্ছে যে এমন একটা মানে এমনভাবে রিসোর্স ম্যানেজ করা যাতে ডেডলক না হয়। তো এর জন্য আমরা ব্যাংকার্স অ্যালগোরিদম ইউজ করতে পারি, এছাড়াও আরও নানা রকম টেকনিক আছে। তো এইগুলো আমরা ব্যাংকার্স অ্যালগোরিদম নিয়ে হচ্ছে একটু পরেই হচ্ছে ডিটেলস হচ্ছে দেখব। তাহলে আমি এভাবে বলতে পারি প্রিভেনশনের হচ্ছে অ্যাপ্রোচ হচ্ছে বা স্ট্র্যাটেজি হচ্ছে স্টপ 1 of 4 কন্ডিশনস। 4টা কার্সে যে কোনো একটা স্টপ করতে পারলেই আমাদের প্রিভেন্ট হয়ে যাবে। এছাড়াও ব্যাংকার্স অ্যালগোরিদম আছে যেটা মেইনলি সেফটি ফার্স্ট, ও সেফটি চেক করে। সো এটাই, আমরা এতটুকুই ছিল আমাদের অ্যাভয়েডেন্স অ্যান্ড প্রিভেনশন। আমরা পরবর্তীতে ডিটেকশন অ্যান্ড রিকভারি দেখব। এবারে আমরা আলোচনা করব ডেডলক ডিটেকশন অ্যান্ড রিকভারি নিয়ে। ডেডলক ডিটেকশন অ্যান্ড রিকভারিতে আসলে আমরা কি করব? আমরা অপারেটিং সিস্টেম এইটা খুঁজে বের করবে যে প্রসেস কখন স্টাক হয়ে গেছে এবং ডেডলক সিচুয়েশন তৈরি হয়েছে এবং কিভাবে এই সিচুয়েশনকে রিজলভ করা যায়, এইটা। তো এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো ডিটেকশনের কিছু অ্যাপ্রোচ আছে, এগুলো নিয়ে আমরা হচ্ছে এখন একটু ব্রিফলি আলোচনা করব। ডিটেকশন অ্যাপ্রোচ ফার্স্ট, যদি সিঙ্গেল ইনস্ট্যান্স রিসোর্স হয়, অর্থাৎ কোনো একটা রিসোর্সের যদি একটাই কপি থাকে, মাল্টিপল ইনস্ট্যান্স হচ্ছে ধরেন একটা রিসোর্সের অনেকগুলা কপি আছে, কিন্তু কোনো একটা রিসোর্সের যদি একটাই কপি থাকে তখন আমরা সেটাকে বলতেছি সিঙ্গেল ইনস্ট্যান্স রিসোর্স। সিঙ্গেল ইনস্ট্যান্স রিসোর্স, এক্ষেত্রে আমরা হচ্ছে র্যাগ ইউজ করি। র্যাগ হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। এটা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। এগুলো নিয়ে আমরা একটু পরে আবার আলোচনা করব। নর্মালি প্রথমে আমরা যে একটা ছবি দেখাইছিলাম যে P1 প্রসেস হচ্ছে R1, এরকম ছিল আর কি ছবিটা, R2। এইটাকে কাইন্ড অফ আপনি রিসোর্স অ্যালোকেশন গ্রাফ বলতে পারেন, যদিও আমরা কিছু রুলস হচ্ছে ফলো করি নাই, বাট আপাতত বোঝার জন্য এইটুকুই মনে করতে পারেন যে এরকম একটা গ্রাফ। এইরকম একটা গ্রাফে আমরা একটা সাইকেল পাওয়া গেছে, তার মানে ডেডলক আছে। তার মানে এ সাইকেল ইন দ্য গ্রাফ, ডেডলক কনফার্ম। এ সাইকেল ইন দ্য গ্রাফ, ডেডলক কনফার্ম। ডেডলক কনফার্ম, খুবই সিম্পল। যদি মাল্টিপল অফ ইনস্ট্যান্স থাকে কোনো রিসোর্সে তখন কি হবে? মাল্টিপল
instances of resources. এখানে সাইকেল ডিটেকশন আসলে এনাফ না, সাইকেল ডিটেক্ট। তো এখানে আমরা ব্যাংকার্স অ্যালগরিদম ইউজ করতে পারি, যে এটা চেক করতে পারি যে আমাদের স্টেট সেফটি আছে কিনা। পেরিয়ডিক্যালি আমরা চেক করতে পারি যে এই প্রসেসগুলা সেফ স্টেটে আছে কিনা। তো এখানে আমরা ব্যাংকার্স অ্যালগরিদম আমরা একটু পরেই আলোচনা করব ডিটেলস। ইউজ ব্যাংকার্স অ্যালগরিদম periodically to check for safety. এছাড়া আরেকটা আছে, আমরা আরো কিছু ডাইরেক্টেড গ্রাফও ইউজ করতে পারি। এখানে মাল্টিপল ইনস্ট্যান্সের জন্য ডাইরেক্টেড গ্রাফ ইউজ করা যায়। সেখানেও যদি আমরা সাইকেল ডিটেক্ট করি তখন আমরা বলতে পারি যে এটা ডেডলক হয়েছে। তো আমরা এখন রিকভারি মেথডে চলে যাচ্ছি, যে কিভাবে আমরা একটা ডেডলক সিচুয়েশন থেকে রিকভার করতে পারি। রিকভারি মেথডস। সো রিকভারি মেথডে ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা একটা কিলিংয়ের রিসোর্স, মানে আমরা একটা কিলিংয়ের প্রসেস আর কি, আমরা প্রসেসকে হচ্ছে একটা প্রসেস হচ্ছে টার্মিনেট করতে পারি। অর্থাৎ যেই প্রসেসগুলোর কারণে ডেডলক সিচুয়েশন হচ্ছে তৈরি হচ্ছে, সেই প্রসেসকে আমরা এলিমিনেট করতে পারি, টার্মিনেট করতে পারি। তাহলেই তো সার্কুলার ওয়েট হচ্ছে আর থাকবে না। তো এটা এখানে ট্রেড অফের কিছু ব্যাপার আছে। সো কিল অল at once or one by one, এটা মূলত এই সার্কুলার ওয়েটকে হচ্ছে ব্রেক করে দিচ্ছে। আরেকটা প্রসেস আছে প্রসেস রোল ব্যাক, মানে যখনই প্রসেস হচ্ছে ডেডলক সিচুয়েশনে চলে যাবে তখন সে ব্যাক ট্র্যাক করবে, রোল ব্যাক করবে তার প্রিভিয়াস যে সেফ স্টেটে ছিল সেখানে যেয়ে সে আবার ব্যাক করবে। সো এটা একটা প্রসেস রোল ব্যাক। এখানে হ্যাঁ, রোল ব্যাক deadlock process to previous safe states, তো এখানে একটা ব্যাপার আছে যে আমাদের চেক পয়েন্টস মানে বারবার চেক করতে হচ্ছে। চেক পয়েন্ট যখনই কোনো একটা সামনে কোনো একটা স্টেপ নিচ্ছে তখনই আসলে চেক পয়েন্ট এটা চেক করতে হবে। এছাড়া আরেকটা পদ্ধতি আছে রিসোর্স প্রিএমশন আর কি, যেই রিসোর্সগুলোর কারণেই ডেডলক হচ্ছে সেটা যদি আমরা ফোর্সফুলি কোনো একটা প্রসেসের কাছ থেকে নিয়ে অন্যদেরকে দিয়ে দিতে পারি তাহলেও কিন্তু এইটা ডেডলক সিচুয়েশন থেকে রিকভারি করা যায়। কিন্তু এখানে স্টারভেশনের একটা সুযোগ চলে আসে। সো রিসোর্স প্রিএমশন তো এটা তো অলরেডি বলে ফেলছি। তো এখানে একটা ডাউন সাইড হচ্ছে এখানে স্টারভেশনের সুযোগ থাকে, may cause starvation। আরেকটা আছে কনকারেন্সি কন্ট্রোল, আমরা এটা ইনশিওর করতে পারি যে মাল্টিপল প্রসেস সেম ডেটাকে সেম টাইমে যাতে অ্যাক্সেস না করে। এটাও রিয়েল টাইম কনকারেন্ট সিস্টেমে এটা হচ্ছে ডেডলক হচ্ছে প্রিভেন্ট করে।
লাইক আপনি ধরেন একটা প্লেয়ার হচ্ছে পজ করলো কোনো একটা গেমে এবং অন্যদেরকে খেলতে দিচ্ছে, এরকম আর কি। সো এখানে এটা বলতে পারি কনকারেন্সি কন্ট্রোল। concurrency control ensure multiple processes don't access same data at the same time. এটাও ডেডলক সিচুয়েশন হচ্ছে রিয়েল টাইমে করে। তাহলে প্রিভেনশন আর রিকভারির মধ্যে পার্থক্যটা কি? প্রিভেনশন হচ্ছে ডেডলক সিচুয়েশন অ্যাভয়েড করে বিফোর ইভেন হ্যাপেন, মানে কোনো একটা ডেডলক সিচুয়েশন হওয়ার আগেই এটা হচ্ছে অ্যাভয়েড করার যে একটা স্ট্র্যাটেজি। আর ডিটেকশন হচ্ছে ফার্স্টে আইডেন্টিফাই করে ডেডলক সিচুয়েশন অ্যান্ড সেটা রিজলভ করে, এটা হচ্ছে রিকভারি। তো এই রিজলভ করার জন্য আমাদের বিভিন্ন গ্রাফ থাকে, অ্যালগোরিদম আছে, রোল ব্যাক স্ট্র্যাটেজি থাকে, কিল প্রসেস স্ট্র্যাটেজি থাকে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি? এই যে বারবার চেকিং করতেছে, রিকভারি করতেছে, এটার জন্য অনেক ওভারহেড কম্পিটিশনাল রিসোর্স প্রয়োজন হয়। এইটাই হচ্ছে ওভারহেড, বাট এটার কিছু অ্যাডভান্টেজ আছে। লাইক একটা ওএস যদি এই ডিটেকশন অ্যান্ড রিকভারি খুব স্মুথলি করে তাহলে সিস্টেমের স্ট্যাবিলিটি হচ্ছে ইনক্রিজ হয় এবং রিসোর্সগুলো আরও বেটার ইউটিলাইজ করা যায় এবং সিস্টেম ডিজাইনটাও খুব সুন্দর হয়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে পারফরমেন্স ওভারহেড। এই যে বারবার চেক করতেছে এবং মিডল লেয়ারে কাজ করতেছে, এক্ষেত্রে প্রসেস টাস্ক কমপ্লিট হওয়া এখানে পারফরমেন্সে কিছুটা ঝামেলা দেখা দেয়। এছাড়াও এটা কমপ্লেক্সিটিও হচ্ছে বাড়ায় দেয় এবং অনেক সময় ডেটা লসেরও ঝুঁকি থাকে। তো এটাই ছিল ডেডলক ডিটেকশন, ডেডলক অ্যান্ড রিকভারি। এবারে আমরা আলোচনা করব ব্যাংকার্স অ্যালগোরিদম নিয়ে। ব্যাংকার্স অ্যালগোরিদমটা কি? ব্যাংকার্স অ্যালগোরিদম হচ্ছে একটা রিসোর্স অ্যালোকেশন অ্যান্ড ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগোরিদম। এখানে একটা কথা আছে, দেখেন, ডিটেক্ট ফার্স্ট, অ্যাক্ট স্মার্ট, অ্যাভয়েড খেওয়াস। তো আমরা যদি রিসোর্স অ্যালোকেশনটা খুব স্মার্টলি করতে পারি তাহলেই কিন্তু আমরা ডেডলক অ্যাভয়েড করতে পারবো। এই ব্যাংকার্স অ্যালগোরিদম নামটা আসছে এটা ব্যাংকিং সিস্টেমের সাথে একটা অ্যানালজি দিয়ে। একটা ব্যাংক সিস্টেমে লোন দেওয়া কাস্টমারের সাথে রিলেশনটা হয় লোন দেওয়া নেওয়া নিয়ে। তো লোন দেওয়া নেওয়ায় ওই ব্যাংক কি সেফ স্টেটে থাকবে কি না এটা এনশিওর করার জন্য ব্যাংকার্স অ্যালগোরিদমটা হচ্ছে এখানে আসতেছে। এবং ওএসও আসলে সিমিলারলি রিসোর্স প্রসেসকে দিবে নাকি দিবে না এটা সে আগে চেক করবে যে এটা দেওয়ার ফলে সিস্টেম কি সেফ স্টেটে থাকবে কি না। এই যে চেক করা হচ্ছে এবং খুব স্মার্টলি রিসোর্স হচ্ছে অ্যালোকেশন করা হচ্ছে, এইটাই মূলত ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগোরিদম বলা যায় আর কি। তো এখানে আমরা মেইনলি 4টা কম্পোনেন্ট নিয়ে হচ্ছে কাজ করব। একটা হচ্ছে আমরা এটা যদি একটু লিখি, অ্যাভেলেবল। এটা একটা 1D অ্যারে হবে। এখানে এটা মেইনলি বলবে যে অ্যাভেলেবল প্রত্যেকটা রিসোর্সের কতগুলা ইনস্ট্যান্স হচ্ছে অ্যাভেলেবল আছে এটা প্রকাশ করবে এই অ্যাভেলেবল অ্যারেটা। আরেকটা কম্পোনেন্ট থাকবে ম্যাক্স, এটা একটা 2D অ্যারে থাকবে। এখানে প্রত্যেকটা প্রসেসের ম্যাক্সিমাম কতগুলো রিসোর্স ডিমান্ড থাকতে পারে এইটা সে এখানে প্রকাশ করবে। এছাড়া আরেকটা হবে অ্যালোকেশনও একটা 2D অ্যারে। এখানে কারেন্টলি প্রত্যেকটা প্রসেসে
কতগুলা রিসোর্স ইনস্ট্যান্স অ্যালোকেটেড অবস্থায় আছে এইটা সে এখানে প্রকাশ করবে। আরেকটা হচ্ছে নিড 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 এটাও একটা 2D অ্যারে। এটা আসলে প্রত্যেকটা রিসোর্সে আর কতগুলো রিসোর্স লাগবে, মানে অ্যালোকেটেড অবস্থায় আছে কিন্তু আর কতগুলো লাগবে সেটা প্রকাশ করে। তো এই নিডটা ক্যালকুলেট করা যায় কিভাবে? এই নিডটা ক্যালকুলেট করতে হয় ম্যাক্স থেকে আমরা যদি অ্যালোকেশনটা বাদ দিই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের আমাদের নিড ম্যাট্রিক্স। তো আমরা হচ্ছে এখানে দুই ধরনের অ্যালগোরিদম থাকে। একটা থাকে সেফটি অ্যালগোরিদম, এটা মেইনলি চেক করে যে সিস্টেমটা সেফ স্টেটে আছে কিনা। আরেকটা হচ্ছে রিসোর্স রিকোয়েস্ট অ্যালগোরিদম। এই দুইটা অ্যালগোরিদম নিয়ে মেইনলি এখানে কাজ করে। এগুলো আমরা ইন ডিটেলস হচ্ছে বলবো না, আমি ডেসক্রিপশনে দুইটা ডক ফাইলে এই অ্যালগোরিদমগুলো স্টেপ বাই স্টেপ হচ্ছে দিয়ে দেব। বরং আমি এখানে যেটা করব, আমি এখানে একটা উদাহরণের মাধ্যমে খুব সহজে যাতে এই অ্যালগোরিদমটা বোঝা যায় সেই চেষ্টাটা হচ্ছে করব। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে সেফ স্টেট আর একটা হচ্ছে আনসেফ স্টেট। সেফ স্টেটটা বলতে আমরা কি বোঝাচ্ছি? সেফ স্টেট হচ্ছে যখন এমন একটা সিকোয়েন্স, মানে অ্যাটলিস্ট একটা সিকোয়েন্স থাকবে যেখানে প্রত্যেকটা প্রসেসই হচ্ছে ডেডলক ছাড়াই তার কাজ হচ্ছে শেষ করতে পারবে, সেটা হচ্ছে সেফ স্টেট। আনসেফ স্টেট হচ্ছে এমন একটা অ্যালোকেশন যেখানে ডেডলক ফিউচারে হইতে পারে, এমন একটা জায়গায় নিয়ে যায়, সেটা হচ্ছে আনসেফ স্টেট। তাহলে এখানে দুইটা স্টেট, একটা হচ্ছে সেফ স্টেট আর একটা হচ্ছে আনসেফ স্টেট। আমাদের এই ব্যাংকার্স অ্যালগোরিদম আমরা মূলত সেফ স্টেটটা হচ্ছে এখানে বারবার চেক করতে থাকব। তো আমরা এখানে লেটসে আমাদের হচ্ছে একটা রিসোর্স আছে, ধরেন আমাদের রিসোর্স আছে তিন ধরনের, R1, R2, R3 এবং আমাদের লেটসে আমাদের প্রসেস আছে হচ্ছে চারটা, P1, P2, P3, P4। এখন আমরা এগুলোর মধ্যে কি কি কাজ করা যাইতে পারে সেই কাজগুলো করব। ফার্স্টে আমরা একটা টেবিল বানাই। লেটস সে আমাদের টোটাল রিসোর্স হচ্ছে R1 আছে 10টা, এখানে 10টা বলতে R1 এর 10টা কপি আছে, R2 এ লেটস সে 5, R3 লেটস সে 7। আমরা একটা টেবিল হচ্ছে একটু তৈরি করি, প্রসেস, তারপরে অ্যালোকেশন ম্যাট্রিক্সে আবার এখানে তিনটা, R1 এর জন্য একটা, R2 এর জন্য একটা, R3 এর জন্য একটা। প্রসেস থাকবে প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, প্রসেস 4। প্রসেস 1-এ P1 কে হচ্ছে অ্যালোকেট করা হচ্ছে R1 0টা, 1 0। লেট মি ফিল আপ দিস ফার্স্ট। প্রসেস 2 এর জন্য এটা 2 0 0। প্রসেস 3 এর জন্য হচ্ছে 3 0 2। প্রসেস 4 এর জন্য এটা 7, আচ্ছা প্রসেস 4 এর জন্য এটা 2 1 1 2 1 1। তাহলে এখানে আমরা একটা সাম করে ফেলি, অ্যালোটেড সাম। এখানে R1 অ্যালোকেট করা হয়েছে টোটাল 7 ইনস্ট্যান্স, R2 হচ্ছে টোটাল 2 ইনস্ট্যান্স অ্যান্ড R3 হচ্ছে টোটাল 3 ইনস্ট্যান্স। এবার আমরা ম্যাক্স, আচ্ছা এখান থেকে একটা জিনিস নিয়ে আসি যে আমাদের অ্যাভেলেবল তাহলে কত থাকতেছে। আচ্ছা অ্যাভেলেবলটা একটু পরে দেখি, আমরা ফার্স্টে ম্যাক্স ম্যাট্রিক্সটা হচ্ছে তৈরি করি। লেটস সে এখানে আরেকটা ম্যাট্রিক্স আসবে 2D ম্যাক্স,
এখানেও R1 আছে, R2 আছে, R2 আছে এবং R3 আছে। এখানে ম্যাক্স বলতে বোঝাচ্ছি প্রত্যেকটা প্রসেসের ম্যাক্সিমাম কতগুলো রিসোর্স হচ্ছে লাগবে সেটা। P1 এর জন্য এটা হচ্ছে 753 আর কি, 753। P2 এর জন্য এটা হচ্ছে 322, P3 এর জন্য 902, P4 এর জন্য এটা 222। এটা হচ্ছে আমাদের ম্যাক্স ম্যাট্রিক্সটা। এরপরে আমাদের আরেকটা ম্যাট্রিক্স ছিল নিড ম্যাট্রিক্স, অর্থাৎ অলরেডি তো অ্যালোকেশন আছে, তাহলে আর বাকি কতটুকু লাগবে। সো এটা আমরা ক্যালকুলেট করতাম কিভাবে, আমরা ম্যাক্স থেকে অ্যালোকেশনটা হচ্ছে বাদ দিতাম। সো এটার জন্য আমরা আরেকটা ম্যাট্রিক্স নিয়ে আসতেছি, নিড ম্যাট্রিক্স, R1, R2, R3। এখানে অলরেডি 0 কিন্তু 7টা লাগবে ম্যাক্স, সো এখানে 7। এখানে একটা অলরেডি R2 দেওয়া হয়েছে, এখানে 5 আছে, তার মানে আর কয়টা লাগবে, আরও 4টা লাগবে। এখানে 0টা দেওয়া হয়েছে কিন্তু লাগবে 3টা, তাহলে এখানে হচ্ছে 3টা। এই সেম প্রসেসে বাকিগুলা, যেমন এখানে P1-এ P2-তে দেওয়া হয়েছে 2টা কিন্তু লাগবে 3টা, তার মানে আলো লাগবে হচ্ছে 1টা। R2-তে 0টা, R3-তে 0টা, তার মানে এখানে 2 2, দুইটাই হচ্ছে থাকবে 2 2। কেন এটা আমরা এভাবে দিচ্ছি, কারণ এইটা আমরা ক্যালকুলেট করতেছি ম্যাক্স মাইনাস অ্যালোকেশন, এই ফর্মুলায়। তাহলে P3-র জন্য কি হবে, P3-র জন্য দেখেন এখানে 3টা দেওয়া হয়েছে কিন্তু লাগবে 9টা, তার মানে আরও তার প্রয়োজন হচ্ছে 6টা। সেমভাবে বাকিগুলা হচ্ছে হ্যাঁ 0 0 মানে 2 6 আর কি, 0 0 আর কি। আচ্ছা দেখেন এখানে দেওয়া হয়েছে 0টা কিন্তু লাগবেও 0টা, সো এটাও 0। এখানে দেওয়া হয়েছে 2টা, লাগবেও 2টা, সো 0। P4-এর জন্য 2টা দেওয়া হয়েছে অলরেডি, এখানে 1টা, এখানে 2টা, তার মানে এখানে 1, এখানে 1, এখানে 2, তার মানে এখানে হচ্ছে 1। এটা এবার আমরা দেখব অ্যাভেলেবল ম্যাট্রিক্সটা। অ্যাভেলেবল ম্যাট্রিক্স, অ্যাভেলেবলও আমাদের 3টা রিসোর্স, R1, R2, R3। এখন দেখেন এখানে R1 টোটাল দেওয়া হয়েছে 7টা, রাইট? টোটাল দেওয়া হয়েছে 7টা, তাহলে এটার মানে টোটাল অ্যালোকেট করা হয়েছে 7টা, তাহলে এটার দেওয়া কতগুলো ছিল, 10টা, মানে আছে কয়টা, 10টা, আর দেওয়া হয়েছে কয়টা, 7টা, তাহলে অ্যাভেলেবল থাকতেছে কয়টা, 3টা, রাইট? সো এখানে আসলে 3 আসবে। আবার R2-তে আছে হচ্ছে 5 কিন্তু অ্যালোকেট করা হয়েছে 2, এই যে এখানে 2 অ্যালোকেট করা হয়েছে, তার মানে আরও 3টা বাকি আছে। সেমভাবে R3-র জন্য হচ্ছে 4। এবার আমাদের সিকোয়েন্স চুজ করার কাজ। তার মানে অ্যাভেলেবল রিসোর্স আছে কি 3 3 4। এই 3 3 4 সিকোয়েন্সে কোন কোন প্রসেস হচ্ছে এলিজিবল। P1-এ দেখেন, P1-এ তার লাগবে কয়টা, 7টা 4টা 3টা। 7টা 4টা 3টা যদি লাগে তাহলে এই অ্যাভেলেবল দিয়ে কি এটা পূরণ করা পসিবল না, পসিবল না, তার মানে P1 এখানে এলিজিবল না। P2-এর ক্ষেত্রে P2-এ লাগবে কত, 1 2 2, 1 2 2 দেখেন এই প্রত্যেকটা নাম্বারের চেয়ে ছোট, তার মানে P2 এখানে এলিজিবল। P3 লাগবে কয়টা, 6 0 0, 6 0 0, এখানে 6টা লাগবে কিন্তু এখানে আছে 3টা R1-এ, তাহলে এটা কি পসিবল, এটা কি এলিজিবল না, এটা এলিজিবল না। আবার P4-এ যান, P4-এ লাগবে 0 1 1, দেখেন 0 1 1 কিন্তু এই 3 3 3 4-এর চেয়ে ছোট, প্রত্যেকটা ইনস্ট্যান্সই হচ্ছে ছোট, তার মানে এইটা এলিজিবল। তার মানে এখানে P2-ও এলিজিবল
আবার P4ও হচ্ছে এলিজিবল। তো যে কোনো একটা এলিজিবল সেট নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি। এখানে P2 অর্ডার হিসাব করলে P2 দিয়ে কাজ করা যাইতে পারে। ইটস আপ টু দ্য অ্যালগোরিদম কীভাবে লেখা হবে সেটার উপর ডিপেন্ড করবে। আমরা P2 দিয়ে একটা দেখাবো, P4 দিয়ে আপনারা একটা মানে P2 দিয়ে একটা সেফ সিকোয়েন্স হচ্ছে আমরা তৈরি করব। P2কে ইনিশিয়াল ধরে আপনারা P4 দিয়ে একটা নিজেরা ট্রাই করতে পারেন। তো P2 দিয়ে যদি আমরা করি তাহলে এখানে কি হবে দেখেন, P2কে আমরা যদি ফার্স্টে P2কে দিই, এই আমরা এখানে একটু লিখি, ফার্স্টে যদি আমরা P2কে নেই, P2র অ্যালোকেশন ছিল কত 200, তাহলে P2 কি করবে, P2কে যদি রিসোর্স দেওয়া হয় অর্থাৎ তার যে রিসোর্স দরকার সেটা যদি তাকে দেওয়া হয়, সে তো তার কাজ কমপ্লিট করে ফেলবে। কমপ্লিট করে যদি ফেলে তাহলে তাকে যে অ্যালোকেট করা হয়েছিল রিসোর্সগুলো সেগুলো কি আর লাগবে, সেগুলো তো রিলিজ হয়ে যাবে, রাইট? তার মানে সেগুলা অ্যাভেলেবলের সাথে যোগ হবে। তাহলে এখানে R1 2 দেওয়া ছিল, R1 আগে ছিল 3, সেটা অ্যাভেলেবলের সাথে যোগ হয়ে যাবে 5। এখানে 0 দেওয়া ছিল, সো এটা আর চেঞ্জ হচ্ছে না, এখানেও 0, সো এটাও আর চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে P2কে, রাইট? আচ্ছা, এরপরে আমরা P4কে দিতে পারি, কারণ দেখেন এখানে 5 3 4 অ্যাভেলেবল আছে। 5 3 4-এ P1 কি এলিজিবল না, P3 কি এলিজিবল না। কেন না? কারণ দেখেন R1 এর 7টা লাগবে, P3-র জন্য R1 এর 6টা লাগবে, 6টা তো নাই, কিভাবে হবে? একমাত্র এলিজিবল হচ্ছে P4। সো P4কে যদি রিসোর্স দেওয়া হয় এবং P4 যদি তার টাস্ক কমপ্লিট করে ফেলে, তাহলে তাকে যে অ্যালোকেটেড রিসোর্সগুলো করা হয়েছিল সেগুলো তো রিলিজ হয়ে যাবে, রাইট? তার মানে অ্যাভেলেবল রিসোর্স আবার ইনক্রিজ হবে। তো এখানে 2টা ছিল, 2টা যদি রিলিজ করে ফেলে তাহলে 2-এর সাথে 5 সেটা হয়ে যাবে 7। এখানে 2টা, এখানে একটা দেওয়া ছিল 3-এর সাথে 1, ইয়েস, এখানে একটা দেওয়া ছিল, আগে ছিল 3, সো এটা হয়ে যাবে 4। এখানে একটা দেওয়া ছিল, আগে ছিল 4, তো এটা হয়ে যাবে 5। সো এটা আমরা P4 এর কে দিয়ে তারপরে পাইছি। এরপরে আমরা দেখেন এখানে 7 4 5 7 4 5 7 4 5 কি P1 এলিজিবল? P1-এ দেখেন R1-এ 7 আছে, 4 3, তার মানে এটা এলিজিবল। এই সবগুলোর থেকে এগুলার ইনস্ট্যান্স ছোট, কম লাগবে, তার মানে এটা এলিজিবল। সো আমরা এটা P1-কে যদি দিই, P1-কে যদি দেওয়া হয় তাহলে কি হবে? P1-কে যদি দেওয়া হয় তাহলে তো দেওয়া যাবে এবং সে তার প্রসেস কনফার্ম করবে এবং তার যে অ্যালোকেশন রিসোর্সগুলো থাকবে সেগুলো রিলিজ করে দিবে। তাহলে 0, তাহলে 7 তো চেঞ্জ হচ্ছে না, সো 7 7ই থাকতেছে। এখানে 1 ছিল, সো এটা রিলিজ হয়ে গেলে এই 4 5 হয়ে যাবে। এখানে 0 ছিল, এটা 5 5ই থাকবে। সো এটা হচ্ছে যখন P1-কে দেওয়া হয়েছে রিসোর্স। সো 7 5 5 7 5 5, এবার কি P3 এলিজিবল? ইয়েস, P3 এলিজিবল। সো এখন P3 হচ্ছে করবে, P3 যদি করে তাহলে মানে P3-কে রিসোর্স দেওয়া হবে, সে তার টাস্ক কমপ্লিট করবে এবং তাকে যে অ্যালোকেট করা হয়েছিল রিসোর্স ইনিশিয়ালি সেগুলো সে রিলিজ করে দেবে। সো ইনিশিয়ালি 3টা অ্যালোকেট করা হয়েছিল R1, সো R1 হয়ে যাবে এখন 10, 0 0-র জন্য 5 এবং 2-এর জন্য হচ্ছে 7। তাহলে 10 5 7 এটা হচ্ছে যখন P3-কে দেওয়া হয়েছে। সো আমরা একটা সিকোয়েন্স হচ্ছে পেয়ে যাচ্ছি, একটা সেফ সিকোয়েন্স পেয়ে যাচ্ছি, সেফ সিকোয়েন্স। P2-কে দেওয়া হয়েছে ফার্স্টে, তারপরে P4-কে, তারপরে P1-কে অ্যান্ড দেন P3-কে। সো এটা একটা সেফ সিকোয়েন্স। একইভাবে আমরা যদি P4 দিয়ে স্টার্ট করতাম তাহলে আরও অনেক রকম সিকোয়েন্স হইতে পারত। তো এখানে এরকম 4টা সেফ সিকোয়েন্স হচ্ছে পাওয়া যায়। আমরা ফার্স্টারটা করছি, বাকিগুলো আপনারা দেখবেন করা যাচ্ছে কি না। P4 এটা একটা সেফ সিকোয়েন্স হইতে পারে, P1
P4 দিয়ে যদি শুরু হয়, P2, P1, P3, P4, P2, P3, P1. সো এটাই হচ্ছে ব্যাংকার্স অ্যালগোরিদম। এটা আমাদেরকে সেফ সিকোয়েন্স দেয়, রিসোর্স অ্যালোকেশন করে এবং ডেডলক হচ্ছে অ্যাভয়েড করে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যালগোরিদম। তো এটা যেহেতু এখানে সেফটি চেকের ব্যাপার আছে, তার মানে এখানে ওভারহেড হয় এবং এটা খুব ইন্টারেস্টিং অ্যালগোরিদম। আপনারা চাইলে এটার ইমপ্লিমেন্টেশনও আমরা জাভা, পাইথন বা সিতে দিতে পারি। আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব ইনশাল্লাহ। এটাই ছিল ব্যাংকার্স অ্যালগোরিদম। ওকে, এবার আমরা আলোচনা করব ডেডলক, স্টারভেশন অ্যান্ড লাইভ লক নিয়ে। সো আমাদের এখানে নতুন টার্ম হচ্ছে লাইভ লক। সো লাইভ লকটা কি সেটা আমরা আগে একটু দেখি। সো লাইভ লক হচ্ছে লাইভ লক হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে প্রসেস হচ্ছে তার স্টেট হচ্ছে চেঞ্জ করতে থাকে অ্যাক্টিভলি, কনফ্লিক্ট অ্যাভয়েড করার জন্য, কিন্তু কোনো প্রোগ্রেস হয় না। অর্থাৎ আমি এভাবে বলতে পারি, ডেডলক হচ্ছে প্রসেস যখন ব্লকড হয়ে যায়, আর লাইভ লক হচ্ছে প্রসেস রানিং কিন্তু কোনো প্রোগ্রেস হচ্ছে না, কিন্তু সিপিইউ কিন্তু ইউজ হচ্ছে, কারণ ও কিন্তু অ্যাক্টিভলি তার স্টেট চেঞ্জ করতেছে। সো এক্ষেত্রে আমরা তখন বলি হচ্ছে লাইভ লক। সো লাইভ লক হচ্ছে processes actively change states to avoid conflict but make no progress. সো এখানে একটু ডিফারেন্স তো আমরা বলবই। অর্থাৎ ধরেন এইভাবে একটা এক্সাম্পল দিই, ধরেন দুইটা প্রসেস ট্রাই করতেছে দুইটা রিসোর্স অ্যাকোয়ার করার জন্য। প্রত্যেকটা প্রসেসই ট্রাই করতেছে, রিট্রাই করতেছে, কারণ অন্য প্রসেস ওই রিলেটেড রিসোর্সটা ধরে রাখছে। সো এক্ষেত্রে সিপিইউ ইউজ হচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই রকম সিচুয়েশনকে আমরা লাইভ লক বলি। এটা রেজলিউশন করা যায় কিভাবে? এটা বেটার কোঅর্ডিনেশন করা যায়, ব্যাক অফ স্ট্র্যাটেজি ইন্ট্রোডিউস করা যায়, এছাড়াও সাইমালটেনিয়াস রিট্রাইস টেন্ডেন্সি এটা অ্যাভয়েড করা যায়। তো এইভাবে করা যায় আর কি। যাই হোক, আমরা একটা কম্প্যারিজন টেবিল তৈরি করব ডেডলক, স্টারভেশন অ্যান্ড লাইভ লকের উপর। সো ফার্স্ট ওয়ান ফিচার্স, deadlock, starvation and live lock. So এটার ডেফিনেশনটা কি? প্রসেস ডেডলক প্রসেস ব্লকড ফরএভার। processes blocked forever। আর স্টারভেশন প্রসেস ইনডেফিনিটলি ওয়েট করতে থাকে। প্রসেসেস ইনডেফিনিটলি ওয়েটস। আর লাইভ লক প্রসেস অ্যাক্টিভলি রানিং বাট নট প্রোগ্রেসিং। প্রসেসেস actively running but not progressing. তো এটার কেন কজ হয়, মানে কজগুলো দেখি আগে আমরা। কজ ডেডলক হয় যখন সার্কুলার ওয়েট, রিসোর্স হোল্ডিং এই ধরনের সিচুয়েশন হয় তখন।
সার্কুলার ওয়েট অ্যান্ড রিসোর্স হোল্ডিং, আর স্টারভেশন হয় যখন আনফেয়ার শিডিউলিং হয়, আনফেয়ার শিডিউলিং। আর লাইভ লগ হচ্ছে প্রসেস কন্টিনিউয়াসলি রেসপন্ড টু ইচ আদার, তখন হচ্ছে এরকম সিচুয়েশন, প্রসেসেস কন্টিনিউয়াসলি রেসপন্ড টু ইচ আদার, তো প্রসেস স্টেটটা কি আমাদের স্টারভেশনের ডেডলকের ক্ষেত্রে? প্রসেস স্টেট এটা এই ক্ষেত্রে ব্লকড হয়ে যায় এই ডেডলকের ক্ষেত্রে, আর স্টারভেশনের ক্ষেত্রে এটা রেডি থাকে বাট নট এক্সিকিউটেড, রেডি বাট নট এক্সিকিউটেড। আর লাইভ লকের ক্ষেত্রে অ্যাক্টিভলি এক্সিকিউটিং, সো সিস্টেম প্রোগ্রেস কি? ডেডলকে নো প্রোগ্রেস, স্টারভেশনে সাম প্রোগ্রেস, বাট লাইভ লকে কোনো রিয়েল ওয়ার্ক হচ্ছে ডান হয় না। তো এগুলো রেজলিউশন করা যায় কিভাবে? রেজলিউশন ডেডলক হচ্ছে ডেডলক ডিটেকশন অ্যান্ড রিকভারি, ডেডলক ডিটেকশন অ্যান্ড রিকভারি। স্টারভেশনের ক্ষেত্রে ফেয়ার শিডিউলিং অথবা এজিং, আর লাইভ লকের ক্ষেত্রে এটা রেজলিউশন করতে হয় কোঅর্ডিনেশন, ব্যাক অফ স্ট্র্যাটেজি এগুলোর মাধ্যমে। সো এটাই ছিল আমাদের ডেডলক, স্টারভেশন অ্যান্ড লাইভ লকের মধ্যে পার্থক্য। এবারে আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ নিয়ে হচ্ছে কথা বলবো। রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা কেন ইম্পর্টেন্ট? কোনো একটা সিস্টেমে প্রসেসগুলো সার্কুলার ওয়েট করছে কি না, কোনো সার্কেল ফর্ম করছে কি না, ডেডলক সিচুয়েশন আছে কি না, নাকি কোনো একটা সেফ স্টেটে আছে, এগুলো যাতে সহজে আইডেন্টিফাই করা যায় সেজন্য রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এটার কিছু নিয়ম আছে আর কি লেখার, লাইক আমরা যদি বলি প্রসেসকে আমরা সার্কুলার দিয়ে হচ্ছে বোঝাতে পারি যে এটা হচ্ছে একটা প্রসেস। লাইক ধরেন P1 একটা প্রসেস, সো P1 হচ্ছে এরকম, এবং লেটস সে আর একটা রিসোর্স যার দুইটা ইনস্ট্যান্স আছে, তখন আমরা এটাকে এইভাবে একটা রেক্টেঙ্গুলার শেপ দিতে হবে এবং দুইটা ইনস্ট্যান্সের জন্য এরকম দুইটা। যদি এরকম হয় যে প্রসেস PI রিকোয়েস্ট করতেছে, প্রসেস জে এর একটা ইনস্ট্যান্সকে হচ্ছে রিকোয়েস্ট করতেছে, তখন কি হবে? সো সেক্ষেত্রে প্রসেস ধরেন প্রসেস আই একটা প্রসেস জে এর কোনো একটা রিসোর্স জে এর কোনো একটা ইনস্ট্যান্সকে হচ্ছে রিকোয়েস্ট করবে সে, তখন সেটা কিভাবে হবে? প্রসেস আই এইভাবে হচ্ছে আপনার রিকোয়েস্ট করবে প্রসেস জে এর রিসোর্স জে এর একটা ইনস্ট্যান্সকে, এবং যদি আমরা এটা বুঝাইতে চাই যে রিসোর্স জে তার কোনো একটা ইনস্ট্যান্সকে হচ্ছে অ্যালোকেট করতেছে প্রসেস আই কে, তখন সেটা কি হবে? ধরেন রিসোর্স জে তার কোনো একটা ইনস্ট্যান্স হচ্ছে অ্যালোকেট করতেছে প্রসেস আই কে, তখন সেটা আমরা কিভাবে লিখব?
ধরেন এটা হচ্ছে প্রসেস রিসোর্স জে এই ইনস্ট্যান্সটা তাকে দেওয়া হয়েছে, সো এটা আমরা এইভাবে দেখাইতে পারি। এবার আমরা এমন একটা গ্রাফ আঁকবো যেটা আসলে ডেডলক সিচুয়েশনে আছে। লেটস সে আমরা হচ্ছে ফার্স্টে 3টা প্রসেস নেই। P1 একটা প্রসেস, P2 আরেকটা প্রসেস, P3 আরেকটা প্রসেস। প্রসেসগুলো হচ্ছে সার্কুলার স্ফেরিক্যাল হবে আর কি। আর লেটস সে আমাদের রিসোর্স আছে, সিঙ্গল ইনস্ট্যান্স রিসোর্স আছে, এরকম 3টা সিঙ্গল ইনস্ট্যান্স রিসোর্স আছে। লেটস সে এটা হচ্ছে ধরেন রিসোর্স 1, এটা রিসোর্স 2, এটা রিসোর্স 3। লেটস সে আর P1 হচ্ছে এটা রিকোয়েস্ট করতেছে রিসোর্স 1কে, কিন্তু রিসোর্স 1-এর যে রিসোর্স সেটা P2-কে দেওয়া হয়ে গেছে, এবং P2 হচ্ছে রিসোর্স 3-কে রিকোয়েস্ট করতেছে, কিন্তু 3-এর যে ইনস্ট্যান্স সেটা P3-কে দেওয়া হয়ে গেছে। আবার P3 রিসোর্স 2-কে রিকোয়েস্ট করতেছে, কিন্তু রিকোয়েস্ট 2 মনে করেন 2টা ইনস্ট্যান্স আছে, যার একটা ইনস্ট্যান্স P2-কে দেওয়া আর একটা ইনস্ট্যান্স P1-কে দেওয়া। এই পুরো সিচুয়েশন হচ্ছে, এটাকে আমরা র্যাগ গ্রাফ বলতে পারি, মানে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ র্যাগ বলতে পারি। এটা একটা ডেডলক অবস্থা। তো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ মেইনলি কি করে? মেইনলি ডেডলক ডিটেকশন করে। সিঙ্গল ইনস্ট্যান্সের ক্ষেত্রে যদি সাইকেল পাওয়া যায় তাহলে ডেডলক কনফার্ম, আর মাল্টিপল ইনস্ট্যান্সের ক্ষেত্রে সাইকেল পেলে ডেডলক হতেও পারে আবার নাও হতে পারে। তো কখন হবে? যদি এমন কোনো প্রসেস না পাওয়া যায়, যদি মানে ওই সাইকেলের এমন কোনো প্রসেস না পাওয়া যায় যেটা অন্য সব প্রসেস, মানে তার যত প্রসেস দরকার, তার যত রিসোর্স দরকার সেটা সব যদি না পায়, মানে কোনো একটা সাইকেলে কোনো একটা প্রসেস তার যতগুলো রিসোর্স দরকার সবগুলো যদি সে না পায় তাহলে সে ডেডলক হবে, এরকম আর কি। সো এটাই ছিল র্যাগ সম্পর্কে আলোচনা। এবার আমরা রিসোর্স অ্যালোকেশন টেকনিক নিয়ে আলোচনা করব। অপারেটিং সিস্টেম ডিসাইড করে যে কিভাবে রিসোর্সগুলা অ্যালোকেট হবে। এটার মেইনলি দুইটা অ্যাপ্রোচ, অপারেটিং সিস্টেম দুইটা অ্যাপ্রোচ ফলো করে। একটা হচ্ছে আমরা বলি রিসোর্স পার্টিশনিং অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে পোল বেসড অ্যাপ্রোচ। আমরা এই দুইটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। ফার্স্ট অ্যাপ্রোচ আমরা বলতেছি রিসোর্স পার্টিশনিং অ্যাপ্রোচ। রিসোর্স পার্টিশনিং অ্যাপ্রোচ। এখানে আইডিয়াটা হচ্ছে যে আমরা রিসোর্সগুলোকে ফিক্সড পার্টিশনে ভাগ করে ফেলব, এবং প্রত্যেকটা প্রোগ্রাম একটা করে পার্টিশন পাবে। এই ভাগটা হইতে পারে মেমোরি ব্লকে বা ডিস্ক ব্লকে পার্টিশনটা হইতে পারে। তো এক্ষেত্রে ডেটা স্ট্রাকচার হিসেবে রিসোর্স টেবিল ইউজ করা যায়, যেখানে একটা টেবিল থাকবে, সেই টেবিলটা রেকর্ড রাখবে যে কোন পার্টিশনটা অ্যালোকেট করা হয়েছে। এটা সুবিধা হচ্ছে এটা খুবই ইজিলি ইমপ্লিমেন্ট করা যাবে, ওভারহেডও খুব বেশি থাকবে না, কিন্তু অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে রিসোর্স ওয়েস্ট হবে যদি পার্টিশন অনেক বেশি করা লাগে। পার্টিশন অনেক একের অধিক যদি প্রয়োজন হয়, এবং এমন রিকোয়েস্ট যদি থাকে যে যতটুকু পার্টিশন করা হয়েছে তার থেকেও বেশি যদি রিকোয়েস্ট করা হয়, মানে তখন তো হ্যান্ডেল করা যাবে না। সো এটা আর কি, এই ধরনের আর কি। তো আমরা আইডিয়াটা যদি একটু এটা লিখি, আইডিয়াটা ডিভাইড রিসোর্সেস ইনটু
fixed partitions beforehand. Each program gets one partition. এবং আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে আমরা বলতেছি পুল বেসড partition, pool based approach. পুল বেসড অ্যাপ্রোচের আইডিয়াটা হচ্ছে প্রত্যেকটা রিসোর্স একটা কমন পুলে হচ্ছে চলে যাবে, প্রোগ্রাম রিকোয়েস্ট করবে এবং রিসোর্স রিলিজ করবে ডাইনামিক্যালি। তো এখানে ওএস কি করবে, ওএস হচ্ছে একটা রিসোর্স টেবিল থাকবে, সেখানে চেক করবে সে যে এই রিকোয়েস্টের জন্য রিসোর্স অ্যাভেলেবল আছে কিনা। এই অ্যাপ্রোচের সুবিধা হচ্ছে কোনো ওয়েস্টেজ হচ্ছে না এবং যে কোনো রিকোয়েস্ট হচ্ছে ফুলফিল করা যাবে যদি রিসোর্স ফ্রি থাকে। অসুবিধা হচ্ছে এখানে ওভারহেড, কারণ সবগুলো রিসোর্স একটা কমন পুলে চলে আসতেছে। এইখানে অ্যালোকেটিং অ্যান্ড ডিঅ্যালোকেটিংয়ে প্রত্যেকটা রিসোর্সের জন্য কিছুটা ওভারহেড কাজ করে। আরেকটা আছে ডেডলক ফ্রি কন্ডিশন তৈরি করার জন্য ম্যাথমেটিক্যাল বিভিন্ন ফর্মুলা আছে, নানাভাবে হচ্ছে করা যায়, ওগুলো আমরা আপাতত এখানে আলোচনা করতেছি না। পোল বেসড অ্যাপ্রোচের আইডিয়াটা তাহলে একটু লিখে ফেলি আমরা। এটা হচ্ছে all resources go into a common pool. Programs request and release resources dynamically. Okay. তো আমি যদি একটু রিক্যাপ করি, আমাদের এই রিসোর্স অ্যালোকেশন টেকনিক আমরা মোটামুটি 3 ভাবে করতে পারি, 2 ভাবে করা যায়। একটা হচ্ছে রিসোর্স পার্টিশনিং, আর একটা হচ্ছে পোল বেসড অ্যালোকেশন, অ্যানাদার ওয়ান ইজ ডেডলক ফ্রি ফর্মুলা। এছাড়াও সেমাফোর বেসড প্রিভেনশনও হচ্ছে করা যায়। তো রিসোর্স পার্টিশনিং হচ্ছে এখানে একটা ফিক্সড অ্যালোকেশন থাকবে, আর পোল বেসড অ্যালোকেশনে এটা ডাইনামিক অ্যালোকেশন হবে। ডেডলক ফ্রি ফর্মুলা, এখানে একটা ম্যাথমেটিক ফর্মুলা ইউজ করা হবে ফর দ্য অ্যালোকেশন। অ্যান্ড সেমাফোর বেসড প্রিভেনশন হচ্ছে এটা সার্কুলার ওয়েট হচ্ছে অ্যাভয়েড করে। তো এরকম 4টা টেকনিক মোটামুটি আমরা বলতে পারি যে এটা ইউজ করা হয় আপনার রিসোর্স অ্যালোকেশন টেকনিক হিসেবে। সো এটাই ছিল আজকে আমাদের ডেডলক রিলেটেড আলোচনা। আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট। আরও বেটার রিসোর্স ইনশাল্লাহ ভবিষ্যতে আনা হবে। থ্যাংক ইউ।